ভালোবাসা কি? দুই ঠোঁট নেড়ে লেখাটা পড়ে আগন্তুক। এরপর আশ্চর্য হয়ে যায় অচেনা ব্যক্তি। সে কখনো ভাবেনি লাইব্রেরির কোনো বইয়ের ভেতর সে এমন একটা চিরকুট পাবে। সে যখন তার পছন্দের বইটা হাতে নিয়ে পেজ খুলে পড়তে, ঠিক তখনই ফ্যানের বাতাসে চিরকুটটা পড়ে উড়ে গিয়ে ফ্লোরে বিছিয়ে পড়ে। আর তখন আগন্তুকের নজর সেখানে গিয়ে ঠেকে। বিষয়টা তার কাছে ভীষণ অদ্ভুত লেগেছে। কিন্তু ওই দিন তো সে একটা কাগজ পেয়েছে। তবে বই থেকে নয়, বেঞ্চ থেকে। তবে তবে কি এটা আর সেটার মালিক একজন? আজকাল কেউ এমন করে চিরকুটও লেখে? চিরকুটটা হাতে নিয়ে সে হঠাৎ করে ৯০ দশকে চলে গিয়েছে। তার ফিলিংস হচ্ছিল সে কারো সাথে এইভাবে চিরকুট বিনিময় করছে। মনে মনে আবার বিড়বিড় করে। আসলেই ভালোবাসা কি? তবে সে ঠিক বুঝতে পারে এটা নিশ্চিত কোনো মেয়ের কাজ। হয়তো সেদিনের লেখাটা তার নিকট পৌঁছেছে, তাই লিখেছে এটা ভেবে সে মুচকি হেসে কিছু একটা ভাবে। আর সে এই চিরকুটের বিপরীত পাশে কিছু একটা লেখে, যেটা সে বইটার ভেতর রেখে চলে যায়। রেখে যায় প্রত্যাশা, এর প্রতি উত্তর সে কাল পাবে। যানজটের কারণে সময়ে অসময়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। এটাই হচ্ছে পথযাত্রীদের জন্য সমস্যা। আহা, শুধু সমস্যা না, মহা সমস্যা বলা যায়। যাতায়াতের জন্য সমস্যা হয়, বাজার করতে গেলে সমস্যা হয়, কলেজ ভার্সিটি থেকে শুরু করে সকল জায়গায় কোনো না কোনো সময় ক্ষণিকের জন্য হলেও আটকে যেতে হয়। বাসে বসে দরদর করে ঘেমে উঠছে রোকসার। নিজেদের গাড়ি থাকা সত্ত্বেও সে তা ব্যবহার করতে পারছেন না, কারণ তার ছোট বোন। রুকসার তাকে আপন বোন মনে করলেও সে তাকে সৎ বোন হিসেবে ট্রিট করে। রুকসার আফ্রিদি, বিশিষ্ট ব্যবসায়ী তানবীর আফ্রিদির একমাত্র মেয়ে। তার স্ত্রী মুনিয়া আফ্রিদি। তিনি মেয়ে রোকসারের জন্ম দিয়ে মারা যান। ৫ বছর রোকসারের দেখাশোনা করেন ফুপু তানিয়া আফ্রিদি। তানিয়ার বিয়ে হয়ে গেলে এই সময় রোকসার মায়ের অভাব ভীষণভাবে অনুভব করে। আর সময়ের সাথে সাথে ছোট্ট থেকে একটু বড় হয়ে রোকসার যখন মাকে চায়, তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও তানবীর আফ্রিদি বিয়ে করেন মিসেস মোর্শেদাকে। তিনি কাজের সূত্রে বেশিরভাগ দেশের বাইরে থাকেন, যার জন্য নিজের মেয়েকে বেশিরভাগ সময় দিতে পারেন না। তাই তিনি সিদ্ধান্ত নেন বিয়ে করার, মেয়ের জন্য একজন ভালো মা আনা। কাজের লোকের কাছে তো সবসময় মেয়ের ভার দিয়ে রাখতে পারেন না তিনি। তাড়াতাড়ি করে রোকসারের জন্য তানবীর আফ্রিদি বিয়ে করেন। কিন্তু বিয়ের পর তিনি জানতে পারেন তার ওয়াইফের আগের সংসারের একটি মেয়ে আছে, নাম জারা, রোকসারের সমবয়সী। বাচ্চাটা যেন মায়ের ছত্রছায়ায় থাকতে পারে, তাই তিনি জারাকে সাথে করে বাড়িতে নিয়ে আসেন। তানভীর আফ্রিদি তার ছোট মেয়ে আছে জেনে তাকে মায়ের থেকে আলাদা করতে চায়নি, বরং রোকসারের কথা চিন্তা করে জারাকে নিজের মেয়ের মতো ভেবে বাসায় নিয়ে আসেন। মা শব্দটি কত মধুর, এই মা ডাকে আলাদা শান্তি আছে। মা ডাকার মধ্যে প্রাণটা শীতল হয়ে আসে, মনে হয় পুরো পৃথিবীর সুখ তার কাছে আছে। যাই করুক না কেন সব কিছুতেই সুখ সুখ লাগে। আর যার মা নেই সেই বুঝতে পারে দুনিয়াটা কত কঠিন। সব থেকেও মনে হয় কিছুই নেই পুরো পৃথিবীতে, তার নিকট ফাঁকা ফাঁকা লাগে। যারা মায়ের ছত্রছায়ায় বেড়ে ওঠে তারা কতটা সৌভাগ্যবান সেটাই ভাবে রোকসার। সেটা প্রথম বুঝতে পারে যখন সে মিসেস মোর্শেদাকে কাছে পায়। তার কাছে মাকে পেয়ে কতটা শান্তি শান্তি লেগেছে সেটা বোঝানো দেয় এই মা শব্দটি। রোকসার অতি আবেগ দিয়ে ডাকে মোর্শেদা আফ্রিদিকে পেয়ে। তিনি প্রথম প্রথম তাকে স্নেহ মমতা দেন, এতে সে ভীষণ খুশি হয়। কিন্তু যারা সে তার সাথে জেলাসি করতে থাকে মায়ের ভালোবাসা নিয়ে। এরপর থেকে ধীরে ধীরে তা পাল্টে যেতে থাকে যত সময় যায়। আর রোকসারও বোঝে আপন মা হলে কেমন আদর মেলে, যেমনটা যারা পায় তার মা থেকে। দূর থেকে সবকিছু লক্ষ্য করে সে, দু চোখের অশ্রু গড়িয়ে পড়ে আপন মনে। তবুও সে ভালোবাসে তার মাকে, কারণ সে যে ভালোবাসার কাঙালি। বাবা বাড়ি থাকলে মায়ের অভিনয়কৃত ভালোবাসার যতটুকু অংশ সে পায় এতেই সে তৃপ্ত, পরে নাই বা পেল। আর তার বাবা তাদের দু বোনকে ভালোবাসেন
ঠিক নিজের মেয়ের মতো। এতে তিনি আলাদা করে দেখেন না যারাকে। স্টেপ মা তো ঠিকই তার সাথে ভিন্ন আচরণ করে। বাবা যখন বিজনেস ট্রিপে দূরে থাকেন তখন তাকে বাসার কাজ করতে হয়, তবুও সে খুশি। মানাবক শব্দটি যে সে ডাকতে পারে, এতে কম কি? বাবাকে তো সে বেশি নিজের কাছেই পায় না, তার কাছে মা তো আছে, সাথে যার সাথে একটু হলেও সে খেলতে পারে, যত বকুক আর মারুক। এভাবেই সময় চলতে থাকে দিনের পর দিন। যারা যেমন অহংকারী, অপরদিকে রোকসার তেমন বিনয়ী। যারা দেখতে গৌরবর্ণের আগুন সুন্দরী, আর রোকসার শ্যামঙ্গিনী। যারা তার গায়ের রঙের জন্য দেখতে পারে না, সে বরং তাকে কাজের মেয়ে বলে ডাকে। তার মতে কাজের মেয়েদের গায়ের রং কালো হয়, আর যারা ফর্সা তারা বাড়ির মালিকের মেয়ে হয়। এর জন্যই যারা মাকে বলে রোকসারকে দিয়ে বাড়ির কাজ করাতে, আর নিজে বাড়ির মেয়ে হিসেবে মুখে ফেস প্যাক লাগিয়ে চোখে শসার দু টুকরো দিয়ে চেয়ারে আরাম করে আধশোয়া হয়ে কানে হেডফোনের সেট করে গান শুনতো আর রোকসারকে অর্ডার করতো। এই রোকস্টার, আমাকে পানি দে। আরে তুই কোথায়? আমার ক্ষুধা লেগেছে। আমার জন্য কিছু স্ন্যাক্স তো নিয়ে আসতে পারিস। তার ডাকে রোকসার কিচেন থেকে দৌড়ে এসে তার আবদার মেটাতো। তখন এক কথায় তাকে দৌড়ের উপর রাখতো। মাঝে মাঝে রোকসার কাজে ডুবে গেলে সে গলা ছেড়ে চিৎকার করে বলতো, এই কাজে মেয়ে, আমার জন্য জুস তৈরি করে দিয়েছে, সাথে স্ন্যাক্সও। একটু যেন লেট না হয়। কিছু কিছু সময় এমনি করে তার আসতে একটু দেরি হলে সে তার উপর চিৎকার করত আর তিরস্কারও করত। একদিন ভুল করে তার হাত থেকে জগ থেকে গ্লাসে পানি ঢালতে গিয়ে পানি পড়ে গেলে যারা তার উপর বিরক্ত হয়ে তাকে বলে ওঠে, কাজের মেয়ে হয়ে একটু পানিও ঢালতে পারিস না? না খেয়ে থাকিস নাকি? এত এত খেয়ে শক্তি বানাচ্ছিস না? কোথায় রাখিস? শোন, আজকে জবার মা ঘর পরিষ্কার করবে না, এইসব বরং তুই করবি। এতে ব্যায়ামও হবে, সাথে এনার্জিও পাবি। দেখিসনি হাতে পায়ে বল নেই তোর, পানি ঢালতে সমস্যা হচ্ছে। আই গেস তোর শরীরে না ঝং ধরে গেছে। তুই এখন থেকে বেশি বেশি বাসার কাজ করবি, ওকে? বোকা রক। এই কথাগুলো বলতে বলতে যারা ওর গাল ধরে টান মারে আর সে নীরবে চোখের পানি ফেলে যায়। মোর্শেদা আফ্রিদি তখন তাদের সামনে আসতে যারা মাকে সব বলে, আর এটাও বলে যে, মা, আমি একটা কথা ভাবছি। বাপি যতদিন বাসায় থাকবে তুমি ততদিন জবার মাকে দিয়ে কাজ করাবা, আর বাকি দিন রক্স করবে। আইডিয়াটা দারুণ না? অবাকের চরম পর্যায়ে চলে যান মিসেস আফ্রিদি। তিনি তো কখনো এমনটা করতে ভাবেননি যেটা তার মেয়ে ভাবছে। তানবীর আবার তার সাথে রাগ করবে না তো তার মেয়ের সাথে এমন বিহেভ করলে? কিন্তু নিজের মেয়ের খুশির জন্য তিনি সব করতে রাজি। পরে সমস্যা হলে ঠিক ম্যানেজ করে নেবেন, কারণ রোকসার তো তার কথা অমান্য করে না, তাকে যথেষ্ট সম্মান করে। সে কখনো মুখ খুলবে না। মিসেস মোর্শেদা মনে মনে ভাবছেন, তবে মেয়ে আমার এত চতুর কবে হলো? মেয়েকে জড়িয়ে ধরে মুখে চুমু দিতে গিয়ে বাধা পান তিনি, তাই মাথায় চুলে চুমু খান আর মেয়েকে বলেন, মায়ের রাজকন্যা, তুমি যা বলবে তাই হবে। নো টেনশন বেবি। এরপর তিনি রোকসারের দিকে তাকিয়ে বললেন, এই রূপসা শুনতে পেলি তো? আমার যারা মা যা চাইছে তুই তাই করবি। ওর অবাধ্য হোস না, নয়তো তোর কপালে অনেক কষ্ট আসবে। তাদের এসব কথায় রোকসার কষ্ট পায়। সে সময় রাজি হওয়া ছাড়া কোনো উপায় যে তার নেই, নয়তো বাবাকেও যে সে আর কাছে পাবে না। তারা তার বাবার থেকে তাকে আলাদা করে রাখবে। এভাবেও সব সময় কষ্ট পেত। যারার মায়ের ভালোবাসা পেতে সে বাবাকে আজ পর্যন্ত কিছু বলেনি। তারা তার সাথে কেমন আচরণ করে, তাহলে জানার পর বাবা যদি তাদের বের করে দেয় তখন সে আবার একলা হয়ে যাবে। এর জন্যই যারার ব্যবহারের জন্য তাকে কষ্ট পেতে হয়। কিন্তু মোর্শেদা আফ্রিদির মনে বিষ মূলত ঢালে যারাই, যেমনটা ছোট থেকে হয়ে আসে। নিজের খেলনা নিজে ভেঙে মার খাওয়াতো রোকসারকে। এভাবে প্রত্যেকটা ইস্যু তৈরি করে যারা ফাঁসিয়ে দেয় তাকে। দুই বোন স্কুলে পড়লেও যারা কাউকে পরিচয় দিত না যে রোকসার তার বোন।
এখন ভার্সিটিতে এসেও সে পরিচয় দেয় না তারা দুই বোন। এমনকি তাকে বলে দিয়েছে সে যেন বোন বলে তাকে হাসি মুখে না ডাকে। দুজন একই ভার্সিটিতে পড়ে, তবুও দুজন একসাথে আসা যাওয়া করে না। বাড়ির গাড়ি যারা ব্যবহার করে, রোকসার যখন যা পায় তাতে করে যাতায়াত করে। দ্বিতীয় বর্ষের ছাত্রী রোকসার ও যারা ভার্সিটিতে কেউ কারো কাছে পরিচিত নয়, এমনটাই সবাই জানে। বাই চান্স যারাও ওর বান্ধবীদের সামনে পড়ে তাহলে রোকসার বিনিময়ে হাসি উপহার দেয়, কিন্তু তার বোন তাকে দেখে মুখটাকে ভেঙচি মেরে পাশ ফিরে দাঁড়িয়ে যায়। এই রক্স, কোথায় হারিয়ে গেলি? হঠাৎ কারো ডাকে ভাবনাচ্যুত হলো রোকসার। চেনা মুখটা দেখে মুখে হাসি ফুটে উঠলো। এরপর সে বলে উঠলো, তারিন, তুই কখন আসলি? যখন আমার বন্ধুটি কারোর ভাবনায় নেই, দেশে হারিয়ে গিয়েছিল, তখনই আমি এসেছি। হোয়াট? এসব কি বলছিস? তোর মাথা কি আউলে গেছে? আর নাই দেশ কিরে আবার, হ্যাঁ? আর আমি কারো কথাই ভাবছি না, আমি তো তোর সামনে সশরীরে দাঁড়িয়ে আছি। চোখে দেখিস না তুই? আর হ্যাঁ, দেখবি বা কি করে? চার চোখা তো তুই। আজকাল একটু বেশি দেখছিস আর বেশি বুঝছিসও। তারিন লক্ষ্য করে আশেপাশে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। ও রোকসারকে থামিয়ে বলল, আস্তে কথা বল, আমি তোর কাছেই আছি। মনে হচ্ছে কিছু হয়েছে? এই, তুই আমার থেকে কিছু আড়াল করছিস না তো? তাই তো এত উত্তেজিত হয়ে পড়ছিস তুই। রোকসার ধরা পড়ে যাবে এমন অবস্থায় থেকে নিজেকে কন্ট্রোল করে শক্ত হয়ে চোখে মুখে রাগে ভাব ফুটিয়ে গম্ভীর কণ্ঠে বলে। তারিন, তারিন ওর কথার পৃষ্ঠে ফের বলে ওঠে, জি হ্যাঁ রক্স ম্যাডাম, আপনি সত্যি বলছেন। এই সব পাওয়ার লেন্সের কেরামতি। তা আপনি ঠিক আছেন তো? নাকি প্যার কা লাড্ডু ফুটছে মনে মনে? মনে হচ্ছে আপনার মনটা কোথাও হারিয়ে গেছে। কুছ কুছ হোতা হ্যাঁ রক্স রানী। কিছু হয়নি আমার। রোকসারের হাবভাব দেখে তারিন বুঝতে পারছে কিছু তো হয়েছে, যা সে এখন তাকে বলছে না। আচ্ছা, সময় হলে তুই আমাকে বলবি, তবে আমি চাই না জোর করে তোর বিষয় জানতে। যা কিছু ঘটে তা একটু হলেও বটে। বিশ্বাস করেন বোন, ঘটনা কি ঘটেছিল বললে আমি কিছু মনে করব না, কিন্তু না বললে মনে মনে কিছু ভেবে আমি দেবদাস হয়ে বসে থাকবো। যাই হোক, সময় করে বলিস ঘটনা কি, প্লিজ প্লিজ। তারিনের বাহুতে একটা থাপ্পড় দিয়ে রোকসার হেসে বলে, তোর মাথা, তুই তো বেশি বুঝিস সব সময়, তাই এমন করে বলছিস। শোন, আমার মন কারো কাছে নেই। এছাড়া পেহারের চক্কর তো নয়ই। এমন কিছু হয়নি যে তোর গদগদ হতে হবে। আমি ভাবছি কি, তোর চোখের সাথে মাথারও চিকিৎসা কর, আর সেটা বরং তোর ডক্টরের কাছে গিয়ে। নয়তো আমি তোর প্রেমের 12টা বাজিয়ে দেবো। বরং এখন তুই ক্লাসে চলে যা, নয়তো লেট করে যাবি। পরে কিন্তু স্যার তোকে পানিশ করবে। চোখ দুটো ছোট ছোট করে তারিন বলল, তুই আবার জাবিরকে বলবি আমার নামে? দেখ, তুই যদি এবার ওর সাথে উল্টোপাল্টা কিছু করিস তো। আরে আরে, হাইপার হোস না মাই রিনু। সবসময় নেগেটিভ কেন ভাবিস? পজিটিভ ভাবতে পারিস না? সেটা সময় হলে জানতে পারবি। সারপ্রাইজ। চোখ মেরে তারিনকে বোঝায় রোকসার। আবার না তোর সারপ্রাইজ ডেট হয়। আগে তুই বল, পেটে পেটে কি ঘুট পাকাচ্ছিস? তাহলে আমি কিন্তু ক্লাসে যাব না। হাতের ঘড়িতে সময় দেখে রোকসার বান্ধবীকে বলল, আমি যেহেতু ক্লাস করব না, তাই তোকে এখন প্রথম ক্লাস অ্যাটেন্ড করতে হবে, নয়তো নোট পাবো না। আর আমি পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করব। তুই যা, এখন ক্লাসের সময় শুরু হলো বলে। এই বলে রোকসার তাকে ঠেলে বোঝালো চলে যা ক্লাস ভবনের দিকে। আনাস দেওয়ান অনার্স বর্ষের 4th ইয়ারের ছাত্র, দেখতে গুড লুকিং, পুরাই ড্যাসিং হিরো। মাথার সিল্কের চুলগুলো একটু বড় করে রাখা, আর দেখতে নায়ক সন ব্যানার্জির মতো। উচ্চতা 5'11", গোল বর্ণের অধিকারী আনাস। হার্ট থ্রোব মিউজিক্যাল ব্যান্ডের পরিচিত মুখ, কয়েকটা কোম্পানির সাথে মডেল হিসেবেও কাজ করেছে, যার জন্য তার সৌন্দর্য ও মিউজিক ভয়েসের জন্য ভার্সিটি ছাড়িয়ে বাইরের নেট দুনিয়ায়ও তার হিউজ পরিমাণ পরিচিত পায়। টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার ইত্যাদি ছাড়াও সোশ্যাল মিডিয়ায় দিনকে দিন ঝড়ের গতিতে তাদের রেপুটেশন বেড়েই চলেছে। ফ্যান ফলোয়ারের মধ্যে বেশিরভাগ মেয়েদের সংখ্যা বেশি অগণতিক মাত্রায় পৌঁছেছে, আর তার কিলার লুকে ফিদা সকল মেয়েরা।
গান গাইতে গিয়ে যখন সে চুলগুলো পেছনে নিয়ে জুটি বেঁধে রাখে তখন তাকে অনেক কিউট লাগে, আর এটাই অনেকের নজর কাড়ে। তাদের মধ্যে অন্ধ লাভার হচ্ছে যারা সেই আনার্সের অ্যাটেনশন পেতে দিনরাত সৌন্দর্যের রূপচর্চা করে যাচ্ছে, সাথে গানের রিহার্সালও। তার বিশ্বাস সে গান গেয়ে আনাসের মন জয় করবে, তার মিউজিক ব্র্যান্ড একজন ফিমেল মেম্বার হবে, তবে যাকে বলে আশায় ঘুরে বালি। সানা খান বর্তমানে আনাসের জিএফ। সূত্র অনুযায়ী যে তার জিএফ পার্মানেন্টলি থাকে না, বলা যায় সে জিএফ টিস্যুর মতো পরিবর্তন করে। কেউ কেউ তো আশায় থাকে কিছুদিনের জন্য হলেও আনাসের সাথে তাদের রিলেশন গড়ে উঠুক, তবে বাকিদের মন ভেঙে সানা খান রেকর্ড ভেঙে দিলেন দীর্ঘ 1 বছর তার সাথে সম্পর্ক থেকে। দুদিন আগে চা খেতে খেতে রাতে রোকসার নোবেল পড়ছিল। সে বেশিরভাগ সময় নোবেল পড়ে, সাহিত্যের অনেক বিখ্যাত বই কিন্তু সে অলরেডি পড়ে ফেলেছে। পড়তে পড়তে কিছু একটা ওকে ভাবায়, তাই সে বইটা বন্ধ করে ফেলে। এরপর সে চিঠি লিখতে বসেছে। হুট করে মনে মনে অনেক কিছু ভেবেই সে লিখে ফেললো। আমরা শুনি উপরওয়ালা কারো না কারো জন্য কাউকে বানায়। যদি সবার জন্য বানায় তবে আমাকে কেন ভুলে গেল? আমার জন্য কেন কাউকে বানায়নি? এমন কেউ যে আমার হাতে হাত রাখবে, আমার সাথে চলবে, শুধু একবার আমার চোখে চোখ রেখে বলবে সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় এসব বেকার কথাবার্তা। এই লেখকরা নিজেদের বই লিখে বিক্রি হওয়ার জন্য যা নয় তাই লিখে, মানুষ পরে এইসব মিথ্যেকে সত্য ভেবে স্বপ্ন দেখতে থাকে। এরপর সে চিঠিটা ভাঁজ করে বই রেখে দেয়। পরের দিন ভার্সিটিতে এসে রেজিস্টার খাতায় সিগনেচার করে বইটা জমা করে দেয়। এর পরের দিন আনাস প্রথমে ভার্সিটিতে এসেই লাইব্রেরিতে ঢুকে আর তার পছন্দের নোবেলটা নিয়ে টেবিলে গিয়ে বসে। বইটা পড়তে পড়তে কিছুক্ষণ পর সে খেয়াল করে বেঞ্চে একটা কাগজ পড়ে, যেটা ভাঁজ করা। সে চারপাশ লক্ষ্য করে দেখে 2-1 ছাড়া তেমন মানুষ নেই। এছাড়া 2-3 বেঞ্চে কেউ নেই যে এটা অন্য কারো হবে। কাগজ খোলার পরে সে সেটা সামনে ধরে পড়তে আর তাতে কিছু লেখা প্রদর্শন হয় তার নিকট। সে খুব মনোযোগ দিয়ে লেখাগুলো পড়ে। যখন এই কাগজটি ও হাতে পায় তখন সে এটির মালিকের নিয়ে অনেক কিছু ভাবে। তারপর সে এক পর্যায়ে ভাবতে ভাবতে চিঠির অপর পেজে লিখতে থাকে। ভালোবাসা হয় সত্যের সাথে, অপেক্ষা করার মধ্যে। সহজে পেয়ে গেলে মূল্য কি? সাগর কিনারে বসে কখনো মতি পাওয়া যায় না। মতি খুঁজতে হলে এর গভীরে প্রবেশ করতে হয়। তেমনি ভালোবাসা খুঁজতে হলে একজন অপরজনের কাছে পৌঁছাতে হয়। এটা একটা লম্বা সফর যা ধীরে ধীরে তৈরি হয়। প্রমাণ হতে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা তো করতে হয়। ব্যাস, তুমি যারা সে ওয়েট করলে না। হোয়াট আর ইউ ডুইং ইয়ার? কখন থেকে তোমাকে খুঁজতেছি, কোথাও তোমার দেখা মিলে নাই। তুমি আর কোনো বোরিং জায়গা পাও নাই বসার জন্য? শেষমেশ তাই বলে লাইব্রেরি। আর কয়েকদিন যাবত খেয়াল করলাম তুমি এখন বেশিরভাগ সময় এখানে থাকো। হোয়াট রিজন? যখনই দেখি তুমি এখানে। আমি আমার মোড়ে চলি, জানোই। আর লাইব্রেরিতে পড়তে আসে, নট গান। Not bad, but I don't feel comfortable. I feel suffocated. Okay, as you wish. সো এখন বলো, কিসের জন্য আসছো? মজা করতে পারি, আসো মজা করি। কিসের মজা? শপিং এ যাই। কালকের আগের দিন না শপিং এ গেলাম। সো হোয়াট? আমার এখন নতুন ড্রেস কেনা দরকার, তার সাথে অর্নামেন্টস। আই এম সো টায়ার্ড বেব। বেবি, আরাম করে নিও, রাতে দ্রুত ঘুমিয়ে নিবা। এই কথা বলেই সানা ওর হাত ধরে টান শুরু করলো। ওকে ওকে, 1 মিনিট। এই বলে সে চিঠিটা ভাঁজ করে তাড়াহুড়ো করে বইয়ের ভেতরে রেখে দেয়। এরপর বইটা যথা স্থানে রেখে আসে। এরপর তাকে বলে, কাম। থ্যাংক ইউ। কাল রোকসার বইটা বাসায় নিয়ে তার লেখা কাগজের উত্তর সরু লেখা দেখে অবাক হয়ে যায়। কিন্তু তাকে কে চিঠি লিখলো তার মন জানতে আগ্রহী হয়ে পড়ে। তবে লেখাটাও চমৎকার দেখতে। সে এখনো জানে না অজানা ছেলে না মেয়ে, তাই তো সে প্রথম ক্লাস ফাঁকি দিয়েছে। কালকের কাগজটা তার নিকট আছে। সে পুনরায় অন্য কাগজে কিছু লিখছে যা আজ তার সামনে বিরাজমান। লোকটি আজও তাকে লিখেছে, তবে লেখাগুলো ছোট ছোট খুঁটখুঁটে করে লেখা। ভালোবাসা মানে হলো সুন্দর একটা অনুভূতি,
যা হৃদয় দিয়ে অনুভব করতে হয়। কাউকে ভালোবাসলে তাকে নিজের মতো আগলে রাখতে হয়। এছাড়া তার বিপদে আপদে পাশে থাকা, তার প্রতি শ্রদ্ধা, সম্মান ও বিশ্বাস রাখতে হয়। রূপ, রং ও আভিজাত্য দেখে ভালোবাসা হয় না। সবসময় তার ভালো চাওয়া, প্রতিনিয়ত তার খোঁজ খবর নেওয়া, তার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া, যাকে পেলে মানসিক শান্তি অনুভব করা যায়। না চাইতেই তাকে বারবার স্মরণ করা, ছোট কোনো ভুল করলে তা ক্ষমা করে দেয়া। নিজেদের মধ্যে ঝামেলা হলে হুটহাট সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে দুজনে তা মিটমাট করা। মায়ের বাঁধনে জড়ানোই হলো ভালোবাসা, যেখানে একে অপরের প্রতি না থাকবে ঘৃণা, না আক্রোশ, বরং সেখানে একে অপরের প্রতি অগ্নির শিখাকে ছাপিয়ে শীতল জলের ঝড় অনুভূতি থাকবে। এক পৃষ্ঠায় এতটুকু পড়ে থেমে যায় রোকসার। এরপর সে অপর পৃষ্ঠায় নজর বুলিয়ে দেখে, সেখানে আরো লেখা আছে। তাই সে সেটাও পড়া শুরু করে দিল। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে বেছে নেয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। আনাস তার বন্ধুদের নিয়ে ফাঁকা রুমে বসে আছে। আনাস তার গিটারে টুংটাং করে গানের সুর তুলছে, আর ওর বন্ধুরা টেবিলের উপর হাত দিয়ে শব্দ করে তাল মিলিয়ে যাচ্ছে। এরা সব সময় ক্লাসে এমন করে, আর মেয়ে বান্ধবীগুলো হাতের আঙুলের সাহায্যে সুর তোলার চেষ্টা করে। ঠিক সেই সময় ওই রুমে প্রবেশ করে যারা। যারা সেখানে গিয়ে আনাসকে হাই আনাস বলে সম্বোধন করে ওঠে, আর এদিকে ওকে দেখে সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। এতক্ষণ শব্দ করে তারা গানের সুর তোলার চেষ্টা করছিল। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জুনিয়র একজনকে এই সময় তাদের দিকে আসতে দেখে অবাক, প্লাস তার মুখে আনাসের নাম শুনেও একটু না বরং বেশি অবাক হয়েছে। ওরা এই ভার্সিটিতে ফেমাস, হার্ট থ্রোব ব্যান্ডকে চেনে না বললেই চলে। সেজন্য প্রতিদিন কোনো না কোনো ছেলে বা মেয়ে ওদের সাথে ভিজিট করতে আসে। এতে বিশেষ করে সানা রেগে ফায়ার হয়ে যায়। সবাই উৎসুক হয়ে আগত মেয়েটির দিকে তাকিয়ে রয়েছে এই মুহূর্তে, আর ভাবছে ফ্রিতে বিনোদন দেখবে। সানা যে ফার্স্ট সার্ভিস তাদেরকে দিতে চলেছে, মূলত এটাই ওদের সামনে। ওর রিয়াকশনটাই মেন ফ্যাক্ট, আর ওরা দেখতে যাচ্ছে মেয়েটি কি করে। আনাস গিটার হাতে রেখেই সবার ফেস পর্যবেক্ষণ করে সামনের মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, ইয়েস, আমানাস, ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক উইথ মি? হঠাৎ করে সবাই শব্দ করা থামিয়ে তার দিকে এভাবে তাকিয়ে থাকার কারণ প্রথমে ভড়কে যায় যারা, কিন্তু আনাসের কথায় সে সহজ হয়। এরপর মনের সাহস জোর করে ধরে রেখে সে ঠোঁটের কোণে মেকি হাসি ফুটিয়ে তুলে ওদের দিকে তাকিয়ে আনাসকে বলে, মানে আমি বলছিলাম কি, মানে আমি শুনেছি আপনি নিজেদের ব্র্যান্ডের জন্য একজন ফিমেল সিঙ্গার খুঁজছেন। আনাসের মেয়ে বান্ধবীদের মধ্যে তার জিএফ সানা খান কপাল কুঁচকে তাকে বলে ওঠে। তো সানার কথার পরিপ্রেক্ষিতে যারা তাকে বলে, আসলে আমি অনেক ভালো গান গাইতে পারি। শ্যামল নামের আনাসের এক বন্ধু বলে, রিয়েলি? জি। এই মেয়ে, তুমি গান গাইবে, তাও হার্ট থ্রোব ব্র্যান্ডের ফিমেল সিঙ্গার হয়ে। জানো তুমি কি বলতে চাইছো? আদিও তোমার গানের সাথে রিলেটেড আছে, নাকি ফান করতে এসেছো এখানে? দেখে তো মনে হচ্ছে আমার বেবির সাথে ভাগ করতে এসেছো। সত্যি করে বলো কি চাও? আরে কুল, সানার মিষ্টি, ও যা বলেছে শুনে দেখ না, আর আমরাও দেখি ও কতটুকু গাইতে পারে। কতটা কনফিডেন্টলি বলেছে যখন। আনাসের পাশ থেকে আল রাজি নামে ওদের আরেক বন্ধু তখন বলে ওঠে সানাকে। এরপর শ্যামলও পুনরায় তাকে উদ্দেশ্য করে বলে, Okay, and Sana, we should give him a chance. As he says, he can sing well. স্বপ্ন তার কথায় সম্মতি দিয়ে বলে ওঠে, ইউ আর রাইট ব্রো, ইউ ক্যান গিভ হিম এ চান্স। শোনো, দেখি আমাদের তোমার গান, এরপর আমরাও দেখি তুমি কেমন গান গাইতে পারো। তারপর না হয় দেখা যাবে আমাদের হার্ট থ্রোব ব্যান্ডে সাথে তোমাকে নেওয়া যায় কিনা। কি বলিস সবাই? সানার ক্লোজ ফ্রেন্ড আরশিও সবার কথা শুনে ওকে জড়িয়ে ধরে বলে, আরে সানা, সবাই যখন বলছে রাজি হয়ে যা, আমাদের ওকে একটা সুযোগ দেওয়া উচিত। ও যেহেতু বলছে ভালো গান পারে।
বান্ধবীর কথা শুনে সে তার বিএফের দিকে তাকায়। আনাসকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে চোখের ইশারায় বলল সুযোগ দিবে কিনা। সে তার থেকে ফিডব্যাক পেয়ে এরপর মেয়েটার দিকে প্রশ্ন ছুড়ে মারে। এই মেয়ে, তুমি কোন ইয়ারের? জি, অনার্স সেকেন্ড ইয়ার। জারার কথা শেষ হতে রাজি তাকে বলে। ওকে জুনিয়র আপু, তুমি শুরু করো। এদিকে অবাক হয়ে মেয়েটাকে পর্যবেক্ষণ করে আনাস। তার যতটুকু মনে আছে মেয়েটা তার জুনিয়র, আর সে সোজা তার নাম ধরে ডেকে ওঠে হাউ স্ট্রেঞ্জ। কিন্তু সে তাকে সম্মতি দেয়। সেও দেখতে চায় এই মেয়ে কেমন গান গাইতে পারে। অবশ্য কত মেয়েই আসে তার সাথে কথা বলতে, তার ইচ্ছা না হয় সে পূরণ করলো। এছাড়া এখানে সবার মতামত সে জেনেছে, আর সানারও। অবশেষে আনাস তখন ওকে বলল গান গাইতে। আনাসের থেকে অনুমতি পেয়ে যারা শটান হয়ে দাঁড়ায়। এরপর সামনে আসা চুলগুলোকে হাত দিয়ে ঠেলে কানের পেছনে গুজে দেয়, আর সাইড ব্যাগটাকে চেপে ধরে হেসে ওঠে। যাক, শেষমেশ তার প্রিয় তাকে সুযোগ দিল। তার স্বপ্ন বুঝি পূরণ হতে যাচ্ছে। যারা সুন্দরী বলে কথা, মনে মনে নিজেকে বলে ওঠে সে। নায়িকা নায়িকা ভাব নিয়ে গান গাওয়ার প্রস্তুতি নেয় সে। এদিকে আনাসের বন্ধুরা মেয়েটার কাণ্ড দেখে মুচকি মুচকি হেসে যাচ্ছে। ওর অঙ্গভঙ্গি দেখে ওরা জোরে জোরে হাসেনি, পরে মেয়েটা লজ্জা পড়ে যাবে। তাই তারা চুপচাপ দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে তারপর ওর দিকে তাকাচ্ছে। এই মেয়ে তাদের হার্টথ্রোব ব্যান্ডের জয়েন্ট হতে চায়। আশ্চর্য! কিন্তু যারাকে দেখে একজনের মনে প্রেমের ঘন্টা বেজে গেল। যারার গান গাওয়া পুরোটা সময় সানা কটমটে চোখ নিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। সে এই মেয়ের ধান্দা বুঝে গেছে। আমি শুধু চেয়েছি তোমায় ভুলতে বলতে আনাসের দিকে ওর তাকানো, মুচকি হেসে গান বলা। এই মেয়ে নিশ্চিত আনাসকে ভালোবাসে। কিছুক্ষণ পর ওর গান গাওয়া শেষ হলে সে অপেক্ষা করতে থাকে আনাস কি বলে। যদিও ওর গানে সুর ওঠেনি, কিন্তু যদি ও ওকে তাদের দলে নিয়ে নেয় এর শেষ দেখবে। তাই চুপ করে থাকে ও। যারা গান গেয়ে শেষ করে সবাইকে হাসি মুখে বলে, कैसा होगा मेरा गाना? কবুলিয়াত। কি? স্বপ্নের কথা সবাই বলে ওঠে। স্বপ্ন সবার মুখের ফটো সেশন দেখে বলে, কিছু না, আমি শুধু চেয়েছি তোমায়। এটা দিলে সে দিল চুরা লিয়া। কুসবি বলো তো, অক্ষম পার গিয়া। সে হয়েছে, তাই না? সত্যি? সানা রাগে বোম হয়ে আছে। রাজি তা দেখে বন্ধুর হাতে চাপ দেয়, যার ফলে স্বপ্ন চুপ মেরে যায়। আসলে স্বপ্ন ক্রাশ খেয়ে বসে আছে যারার উপর। আগুন সুন্দরী লাগছে তার নিকট, তাই সে যা গেয়েছে সেটাই ওর মনে ধরেছে। এরপর সে আনাসকে বলে, মেরা ভাই, তুই বল কেমন হয়েছে? আমি কেমন গেয়েছি আমি পারবো তো জয়েন হতে? আপনার ব্র্যান্ডের সাথে প্লিজ বলেন। সবার দিকে এক পলক ঘুরিয়ে আনাস তাকে বলে, গান গাইতে সবাই পারে, তবে পারফেক্টলি গান গাইতে পারে না। ইউনো, ইটস রিয়েলি হার্ড। আমি রোজ প্র্যাকটিস করি, এরপর না হয় আরো বেশি করব। কিন্তু আমার সুর ঠিক আছে তো? কিছুটা চেঞ্জ, বাট মার্ক একদমই ঠিক নেই। তার মানে আমি তোমার ব্র্যান্ডে জয়েন হতে পারবো না? সো সরি। মুখটা কান্না কান্না ভাব করে ওকে বলে সে চলে আসতে নেয়। কিন্তু অদূরে রোকসারকে তার নজরে আসে। এরপর সে চলে যায়। তখন রোকসারের বোনের হাবভাব দেখে মনে হয় সে খুব কষ্ট পেয়েছে। তার বোনের কত দিনের স্বপ্ন ছিল, অথচ আজ ভেঙে গেল। ও যে কষ্ট পেল সেটা সে অনুভব করলো। সে দ্বিতীয় ক্লাসেও অ্যাটেন্ড করেনি, ক্লাসে শিক্ষক ঢুকে গিয়েছে বলে। তাই এদিকে হাঁটছিল। তখন তার বোনের কাণ্ড নজরে পড়ে। দ্বিতীয় পিরিয়ড শেষ করে স্যার ক্লাস থেকে চলে যেতেই তৎক্ষণাৎ জলদি করে তৃতীয় পিরিয়ডে অ্যাটেন্ড করে রোকসার। রোকসার গিয়ে কাঁধ থেকে ব্যাগটা খুলে বেঞ্চের উপর রেখে তারিনের নিকট বসতেই তার বেস্টি তখন তাকে দেখে চেপে ধরে, জানতে চায় তখনকার কাহিনী কি। বাকি কথা চেপে গিয়ে রোকসার বরং যারার
কাহিনী তাকে শুনিয়ে দেয়। সময়ের আগে যারা বাসায় যায়নি, সে তার ক্লোজ ফ্রেন্ডকে নিয়ে ওয়াশরুম থেকে মাত্র ক্লাসরুমে আসে। দুই বোনের মাত্র চোখাচোখি হয়ে গেল। রোকসার দেখে যারার চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। মেয়েটা মনে হয় প্রচুর কেঁদেছে। ওর সেজন্য অনেক কষ্ট লাগে। একতরফা ভালোবাসা সত্যি অসহায়, কিন্তু সবাই তো জানে আনাসের জিএফ আছে। তবুও কেন যারা ওকে ভালোবাসলো? এতে তো ওই লোকের দোষ নেই। জেনে শুনে তার প্রতি ফিলিংস অনুভব করা আর কষ্ট পাওয়া তো সেই লোককেই সাজে যে এমনটা করে। স্যার রুমে আসার পর সবাই চুপ করে যায়। এর পর বাকি ক্লাস হয়ে যাবার পর সবাই বাড়িতে ব্যাক করে। যারা বাসায় প্রবেশ করার পর তার মা শরবত নিয়ে আসে। আহ্লাদে আটখানা হয়ে বলতে লাগলো, বেবি, এই নাও তোমার ক্লান্তি নাশক পানীয়। এটা পান করে বিশ্রাম নাও, তারপরে শাওয়ার নিয়ে লাঞ্চ করবে। মা তোমার জন্য টেবিল সাজিয়ে কখন থেকে অপেক্ষা করছি। যারা মায়ের দিকে উৎস চোখে তাকায়। এরপর কাঁধ থেকে ব্যাগটা ঢিলা মেরে সোফায় ফেলে গিয়ে বসে আর তাকে বলে, আমি এখন কিছু খাবো না মা, আমার মন খারাপ, আমি রুমে যাচ্ছি, তাই তোমার ডাইনিংয়ে ওয়েট করতে হবে না। বসা থেকে উঠতে উঠতে বলল যারা। মেয়ের কথা শুনে মিসেস মোর্শেদা দ্রুত হাতে টি টেবিলে গ্লাস রেখে মেয়ের হাত ধরে টেনে পুনরায় ওকে বসিয়ে দেয়। এরপর নিজে তাকে জড়িয়ে ধরে বলে, বেবি, তোমার কি হয়েছে মাকে বলো, দেখবে মনটা ভালো হয়ে যাবে। মিসেস মোর্শেদার কথা শুনে বাঁকা চোখে মায়ের দিকে তাকায় যারা। এরপর ক্ষিপ্ত সুরে তার উদ্দেশ্যে সে বলে, কি করে ভালো হবে বলতে পারো মাম্মা? আমি ওই সিঙ্গার বয় আনার্সকে ভালোবাসি। নেহাত দেখতে চকলেট বয়, আমার সিঙ্গার সাথে মডেল। আমি নিজে ওর সাথে থাকলে এমন পাবলিক ফিগার হতে পারবো। সেলিব্রিটির উচ্চাসা থেকে দৌড়ঝাঁপ মারলাম। তার কাছে যাওয়ার জন্য আমি কি না করলাম। কত কষ্ট করে গান শিখেছি বলো। তার ব্র্যান্ডের ফিমেল সিঙ্গার হওয়ার জন্য রোজ রোজ গান গেয়ে প্র্যাকটিস করে যাচ্ছি। এত সকালে আরামের খুব হারাম করে এত কিছু, যার জন্য সে কি করে জানো? আমার কণ্ঠ স্বর নাকি মার্ক নয়, সবাই নাকি গান গাইতে পারে না। মানে কি বলো? আমার স্বর ভালো না? আমি তার ব্র্যান্ডের ফিমেল সিঙ্গার হওয়ার উপযুক্ত নই? আমার স্বপ্ন বুঝি ভেঙে গেল। সানা না বাল মার্কা ফিউ একটা কত কথা শুনিয়েছে আমাকে। এর যোগ্য শাস্তি যদি আমি না দিয়েছি ওকে, তবে আমিও যারা আফ্রিদি নয়। খুকু দেখেছে শাড়ি, ফাঁক দেখায়নি। আমি তাকে সেটাই দেখাবো। আমার পৌষ মাস চললেও তাকে আমি সর্বনাশের ভরাডুবি নৌকায় ডোবাবো। ইটস মাই চ্যালেঞ্জ। কেঁদে কেঁদে বলতে বলতে থাকে সে। ভেচকি ওঠা বন্ধ হয়ে যায় তার হঠাৎ করে। মিসেস মোর্শেদা কি বলবে উত্তরে ভেবে পাচ্ছে না। তার মুখে রাও নেই। সে চায় মেয়েকে কি বলে বুঝতে পারছে না। মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে সে সোফায়। আনাসের বিষয়ে সে তাকে সব বলে। সানা নামের মেয়েটাকে নিয়েও যত কথা মাকে শোনাচ্ছে। এর মধ্যে বাসায় আসে রোকসার। তাদের কাছে গেলে তারা কেউ তার সাথে কথা বলে না। পরে সে নিজের রুমে চলে যায়। এরপর থেকে যারা বাসায় চুপচাপ থাকে। এর পরের দিন রোকসার ভার্সিটিতে যায়। তবে যারাকে সিনিয়র স্বপ্নের সাথে কথা বলতে দেখে। একটু দাঁড়িয়ে সে চলে গেল লাইব্রেরিতে। অতঃপর সে কাঙ্ক্ষিত বইটির নিকট গিয়ে সেটি হাতে নিয়ে নিরাপদ জোন দেখে বসে পড়ে। চিরকুট বইটার মধ্যে রেখে সাবধানে জায়গা মতো রেখে পদ্মাবতী নামে একটা বই হাতে নিয়ে পড়তে ধরলে পেছন থেকে পরিচিত একটা ডাক আসে তার কর্ণে। সচকিত রোকসার পেছনে ফিরলে লক্ষ্য করে বেস্টি তারিন জান্নাতকে। তীরের বেগে বান্ধবী তার নিকটে এসে খুশিতে নাচতে থাকে। তাকে নিয়ে কয়েকটা চক্কর দিয়ে ফেলে। আশ্চর্যে দেশ থেকে মুক্তি পেয়ে রোকসার তাকে বলে, আরে ছাড় আমায়, পড়ে গেলে রোগী হয়ে বেডে থাকতে হবে, যা আমি মোটেও চাচ্ছি না। সমস্যা নেই আমার, যাবি আছে, তোকে ফুল ট্রিটমেন্ট করে দেবে। সত্যি প্রেমে পড়ে তুই পাগলি হয়ে গিয়েছিস। সুস্থ থেকে অসুস্থ হয়ে রোগী বনে যাবার চিন্তা ভাবনা করছিস তুই? তোকে না দেখলে জানতামই না। জাতি জানলে তোকে অস্কার দিত জানিস। বেচারা জাবিরকে দেখছি তোর জন্য ভুগতে হবে সারা জীবন। আমি তোর ভবিষ্যৎ দেখছি রে বান্ধবী। তারিন তার কথা শুনে তাকে ছেড়ে দেয়। এরপর চোখ দুটো ডিম্বাকৃতির ন্যায় করে বলে ওঠে, হোয়াট? ইয়া মাই ডিয়ার বেস্টি, তুই এসব এতদিন জানতি না সেটা আমি জানি।
আর এই মাত্র নিজের সম্পর্কে সব শুনে তুইও অবাক। ব্যাপার না। এখন বলতো কিসের জন্য এত খুশি? সোজা লাইব্রেরিতে এসে গান ছাড়া নেচে উঠলি? বলে তুই আমাকে এসব বলবি? বান্ধবীকে পাগলির খেতাব দিয়ে দিলি? প্রেম করি বলে তুই কথা শোনাচ্ছিস? যা, আমার বিয়েতে দাওয়াত তুই পাবি না, বরং বাচ্চা হলে তোকে জানাবো। তখন না হয় তুই বাসায় এসে দুয়া দিয়ে গেলি। এর মানে কি আর তারু? তুই সিঙ্গেল লাইফ ছাইরা মিঙ্গেল লাইফে ইন করছিস নাকি? কবে কখন এসব হলো? বল বল, আমিও শুনি কেমনি কি হয়েছে। না, তখন না তুই বললি আমি পাগল, গান ছাড়াই নাচছি, ব্লা ব্লা। মজা করেছি তারু, এসব মনে নিতে নেই। বল না হঠাৎ করে এসব কিভাবে হলো? আগামী মাসে কাবিন হবে। দুই পরিবার একমতে বলেছেন যে জাবিরের ইন্টারনেট শেষ হলে সবাইকে জানিয়ে অনুষ্ঠান করে আমাকে উঠিয়ে দেওয়া হবে। ততদিন আমি আমার বাড়িতে, ওর বাড়িতে। আর জাবির সবকিছু ম্যানেজ করেছে অনেক কষ্ট করে। আরে বাস, এটা তো দেখছি তোদের প্রেম করার জন্য বেস্ট। সরি সরি। আরে বাস, এটা তো দেখছি তোদের প্রেম করার জন্য বৈধ সার্টিফিকেট ধরিয়ে দিয়েছে দুই পরিবার। এতদিন চুপি চুপি প্রেম, এখন পাবলিককে জানিয়ে বাবু শোনাও, তাই তো? তারিন বান্ধবীর দুষ্টু হাসি দেখে রাগ করতে গিয়েও হেসে ফেলে। এরপর দুজনে মিলে ক্লাসরুমের দিকে রওনা দেয়। পরের দিন আনার্স সকলের আগে লাইব্রেরিতে প্রবেশ করে। সে নির্দিষ্ট জায়গা থেকে তার পছন্দের বইটা নিয়ে এক কর্নারে গিয়ে বসে, যাতে তার পরিচিত কেউ আসলে তাকে সরাসরি দেখতে না পায়, আর দেখলেও সে সময় মতো সতর্ক হতে পারে। অনেক উত্তেজনা নিয়ে চিঠিটা খোলে সে, এরপর মনোযোগ দিয়ে পড়তে থাকে। তুমি যেই হও না কেন, কোনো লেখকের থেকে কম নও। ভালোবাসা ভাগ্যবানদের জন্য, যেমন তুমি। তোমার ভালোবাসা মনে হয় পেয়ে গেছো সেই মতি, হয়তো সেই জন্য তুমি এভাবে বলছো। কিন্তু কিছু লোক হয় আমার মতো, যাদের সারা জীবন চলে যায় ভালোবাসা পেতে, মাগার সেই মতি কখনো পাওয়ার নাই। তোমার জীবন শুধু উজ্জ্বলতায় ভরা, আর আমার জীবন আধারে ঢাকা। গভীরভাবে আনার্স চিঠিটা নিয়ে ভাবে, এরপর নিজের মতো করে চিঠি লিখে যথাস্থানে রেখে সে চলে যায়। রোকসার যখন লাইব্রেরিতে প্রবেশ করে তখন আনার্স বেরিয়ে যায়। আরেকটু হলেই উভয়ের একই জায়গায় দেখা হয়ে যেত। তবে বিষয়টা হচ্ছে রোকসার আনার্সকে চেনে, বাট আনার্স তাকে তেমন ব্যক্তিগতভাবে চেনে না। রোকসার কাঙ্ক্ষিত কাগজটা খুলে পড়তে থাকে। হ্যাঁ, এটা সত্য, আমার একটা জিএফ আছে, বাট শি ইজ নট দ্য ওয়ান। আমার তার সাথে থাকলে শান্তি বা স্বস্তি কিছু উপলব্ধি হয় না। সত্যিকারের ভালোবাসা খুঁজতে আমারও বাকি আছে ম্যাডাম। হয়তো তোমার জীবন অন্ধকার, যেমন রাতভর আকাশ মেঘাচ্ছন্ন থাকে, কিন্তু ভোরের আলো ফুটলে আকাশ পরিষ্কার হয়ে যায়। সেখানেই সোনালি রোদ নীল আকাশকে রঙিনতায় ভরে দেয়। তেমনি তোমার বর্ণহীন আকাশে রঙের ছোঁয়া ভরে উঠবে যখন মনের মানুষের রঙিন স্বপ্ন তোমার আকাশে সজ্জিত হবে। তোমার জীবনে তুমি অনেক পজিটিভ। ধন্যবাদ আমাকে এটা বলার জন্য যে সব ঠিক হয়ে যাবে একদিন, নয়তো আমার শেষ আশা হয়ে যেত। সরি। তোমার জীবনে তুমি অনেক পজিটিভ। ধন্যবাদ আমাকে এটা বলার জন্য যে সব ঠিক হয়ে যাবে একদিন, নয়তো আমার আশা শেষ হয়ে যেত। ছেলে মেয়েদের তো বাবা মা থাকে, যারা সবকিছু তাদের সাথে শেয়ার করে। আমার বাবা আছেন যিনি বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন, আর তিনি বাড়ি থেকে বাইরে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে। তিনি আমাকে ভালোবাসলেও তার কাছে আমার সময় অনেক কম, তাই সবসময় সবকিছু তাকে সব কথা শেয়ার করতে পারি না আমি। আর মা, তিনি তো আকাশে তারা হয়ে গেছেন অনেক আগে। তাই আমার সব দুঃখ, কষ্ট, অভিযোগ আমি আমার আল্লাহকে জানাই প্রার্থনায় বসে। দেখো না, আমার আল্লাহ আমার সবকিছু নীরবে শোনেন। কিন্তু তুমি তোমার অভিযোগ কাকে শোনাও? আমার কোনো অভিযোগ নেই কারো প্রতি, না তুই পৃথিবীর কারো নিকট, না নিজের কাছে। আমি সব সময় খুশি থাকি। হয়তো এই জন্য আমি আমার আশেপাশে থাকা সবাইকে খুশি রাখার চেষ্টা করি, আর এতে আমার কিছু কিছু খুশি মেলে। আচ্ছা, এটা বলো না, তোমার কি সেই সবচেয়ে খুশি মেলে? আমার খুশি বলতে আসলে বই পড়া, বাচ্চাদের সাথে খেলা, তাদের আওয়াজ শোনা, এসবই খুশি মিলে। কিন্তু আজকাল এর বাইরে তোমার সাথে কথা বলতেও খুশি লাগে। সাথে আমার বন্ধু হয়েছো, বুঝতেও পারিনি কখন সময় চলে যাচ্ছে। আই নো, তোমার সাথে কথা বলে আমার এক আজব খুশি ফিল হয়, অনুভব করতে ভালো লাগে। তোমার সাথে চিঠি আদান প্রদান হয়, ওদের অপেক্ষায় থাকে, সব মিলিয়ে আনবিলিভেবল খুশি ফিল করি। আই এম জাস্ট সো হ্যাপি। এর মধ্যে পার হয়ে যায় অনেকগুলো দিন। উভয়ের মধ্যে চলতে থাকে চিঠি আদান প্রদান। আনার্সের জিএফ বিউটিফুল ও হাসি খুশি গার্ল, তার মুভি দেখা, শপিং করা, ঘোরাফেরা পছন্দ। কিন্তু এইসবে আনার্সের কোনো ধ্যান নেই। তার তো এমন মেয়ে দরকার যার সাথে সে মিনিংফুল কথাবার্তা শেয়ার করতে পারে, নিজের লাইফের ছোট ছোট ডিটেলস তার সাথে শেয়ার করতে পারে।
কিন্তু কাকতালীয়ভাবে সে এসব অজান্তার মধ্যে দেখতে পায়। এভাবে তাদের মধ্যে বন্ধুত্বের সূচনা হয়। অপরিচিত থেকে তাদের মধ্যে বন্ধুত্বের মতো স্ট্রং একটা সম্পর্ক গড়ে ওঠে, যা তাদের ধারণার বাইরে ছিল। দৈনন্দিন চিঠি লেখা, একজন অপরজনের সাথে জীবনের ছোট ছোট বিষয় কিছু শেয়ার করা, এরপর থেকে জরুরি হয়ে পড়ে উভয়ের জন্য। এভাবে দিন চলতে তো তাদের সম্পর্কের ভিত্তি হচ্ছে আর সম্পর্কের বন্ধন আরো গাঢ় হচ্ছে। কৃষ্ণচূড়ার বেদির উপর বসে তারিন বক্স থেকে চামচ দিয়ে পায়েস খাচ্ছে আর বলছে, বাহ, খুব মিষ্টি হয়েছে দোস্ত। তুই হঠাৎ মিষ্টি খাওয়াচ্ছিস, কি ব্যাপার? কি কি মিটমিট করে হাসছিস? তুই কি প্রেমে টেমে পড়লি নাকি, না বিয়ে টিয়ে ঠিক হয়ে গেছে? বল বল। এসব কিছুই না তারিন, তুই কিছু হলেই প্রেম বিয়ে কেন টানিস বলতো? অন্য কিছু হতে পারে না? না তা না, আসলে তোকে দেখে আমার এটাই মনে হচ্ছে। এনিওয়ে, তুই একটু আগে বললি তুই প্রেম বিয়ে না, তবে কি হতে পারে? লাজুক হেসে রুকসার বলে, ওই বন্ধু আর কি। আমি কি তোর বন্ধু না যে তুই নতুন বন্ধু পেয়েছিস? ওর বলা জোরের কথায় উপস্থিত সকলকে তাদের দিকে তাকাতে বাধ্য হয়। এত জোরে চিৎকার শুনে যে কেউ এমন করে তাকাবে সেটা ভিন্ন কিছু নয়। রোকসার চারপাশে মানুষের তাকানো দেখে নিজেকে সামলে বান্ধবীকে শান্ত করার উদ্দেশ্যে বলে, তার আগে কথা শোন, এত হাইপার হওয়ার কিছু নেই। সবকিছুতে তোর ওভার রিয়েক্ট করতে হয়? হ্যাঁ, চুপ কর, পায়েস খা। মানুষজন আমাদের দিকে তাকিয়ে আছে কেমন করে, দেখ। তারিনকে চোখ দিয়ে ইশারা করে রোকসার। ওকে, আমি পায়েস খাচ্ছি, তাহলে বল আসল বিষয় কি? আগে পায়েসটা খেয়ে নি, তারপর বলি। না, এখনই বলবি। ওকে বাবা, বলছি আগে পায়েস খাও। আর এমন করে কথা বলে মানুষকে জোকার দেখতে অন্য কোথাও যেতে হবে না, বরং আমাদেরকে মার্ক করে দেবে। কাল যখন ইউনিভার্সিটিতে আসবো আর তখন তারা বলবে ওই যে ইউনিভার্সিটি খ্যাত জোকার আপারে এসেছে, তখন লজ্জায় মাথা হেট হবে। আর জানিস তো, তখন এইভাবে ইউনিভার্সিটির লাইফ কাটাতে হবে। এখানে অনুষ্ঠান হলে জোকার হিসেবে পারফরমেন্স করতে হবে। বড় বড় চোখ করে তাকিয়ে আছে তারিন, কিন্তু রোকসার ফের তাকে বলে ওঠে, এভাবে কেন তাকাস? এবার না সত্যি সবাই এসে বলে সবাই দুই জোকার, আমাকে না আবার বলে বসে, এই ভয় হচ্ছে। তুই ঠিক আছিস বান্ধবী, নাকি পেট নিয়ে ভর করেছে? এত কথা বলছিস? আস্তে কথা বল, তখন সবাই আমাদের দেখছিল। ওকে ওকে, নাও তো পয়েন্টে ফিরে আয়। হাবি যাবি না বকে। কে বন্ধু তোর? বলতে গিয়েও কিন্তু বলিসনি। মুখে চামচ দিয়ে পায়েস খেতে খেতে বলতে থাকে তারিন, পুনরায় বলে, খুব টেস্ট কিন্তু পায়েস। ওর উপর দৃষ্টি ফেলতেই সে স্তব্ধ হয়ে যায়। এরপর তার দিকে তাকিয়ে সে বলে, রে রুকসার, তোর রক্তিম কপাল দুটো স্ট্রবেরির মতো লাল হয়ে উঠছে দেখছি। বাথায় রুকসার, খুব খুশি খুশি লাগছে। তোর বদনখানি তো আঁখি দুটির স্ট্রবেরির মতো জল জল করছে দেখছি। রোকসার তার চুলগুলো হাতের সাহায্যে পেছনে ফেলে বলে, খুশি কিছু নেই, কিন্তু ছেলে বন্ধু আর কি। তুই তো আমার বেস্টি আছিসই। কি ছেলেগুলো বন্ধু? তুই তো আমার ভালো একটা মেয়ে বন্ধু, আর এখন একটা ছেলে বন্ধু পেয়ে গেছি। ধীরে ধীরে বন্ধু থেকে পছন্দের তালিকায় এসে গেছে ও। তুমি তো প্যার কা মামলায় ফেসে গেছো বান্ধবী। দেখ দেখ, তোর মেয়েধীন কপাল লাল হো গয়া। বলেই হাসতে থাকে তারিন। এসব কিছুই না। তাই ছেলে বন্ধু না বান্ধবী? বল, প্রাণীর প্রাণ, জানের জান, আমার ভালোবাসার মালটা। আপেল ডালিম কুমার, আঙুরের রসের স্বাদ তো আর এমনি নিতে পারো না। তা আজ কয়দিন তোমার মুখে যা মিষ্টি রুসছে, যা ওই বন্ধু নামক প্রেমের জান তোমাকে তিতো থেকে মিষ্টি মিষ্টি কথার ফোয়ারায় টেনে এনে ফেলেছে। তুমি এখন আগের মতো নেই, কিছু বললে লজ্জা পাচ্ছ আর পিন্না হচ্ছ। সবকিছু তোমার ওর সাথেই হার্টের লাইনে কানেকশন বেবি। তুমি অজানার প্রেমে পড়েছো ভীষণ করে। আচ্ছা, সে আশিকটাকে আমাকেও একবার দেখাও, আমিও দেখি এই রকের মনটা কে চুরি করলো। কি করে দেখা করাবো বল তারিন? এখনো তো আমি ওর সাথে দেখা করিনি। মানে আমি এখনো তার নাম অব্দি জানি না, কিন্তু চিঠি আদান প্রদান চলে আমাদের। হোয়াট? এটা কি বলছিস? আমি তখন 90 দশকের লাভ স্টেশনে চলে গেলাম হুট করে। মনে হচ্ছে আজও এমন সম্পর্ক আছে। পসিবল ইয়ার, क्या बात है। নাম জানিস না, দেখা করিসনি, পছন্দ করে ফেলেছিস। তুই সব জেনে এখন মজা উড়াচ্ছিস? না রক, যাই বলিস, এই ছেলে তোকে খুশি রাখবে।
খুব ভালো হবে। রোকসার ওকে সব খুলে বলে এতদিন যা হয়। এরপর চিঠিও দেখায় সে তাকে। তখন তারিনকে বলে বাড়ির দিকে রওনা দেয়। বাই তারিক। বাই। পরের দিন সানা আর আনাস একসাথে ভার্সিটিতে আসে। সানা তার হাতে হাত রেখে খুশি খুশি বলতে থাকে, ক্লাস শেষে আমরা ওখানে যাব। ইটস সো বিউটিফুল প্লেস, ইউ নো। লেটস গো, ইউটিউবে ফান। বলে তার বাহু ধরে ক্লাসরুমে যেতে চায় সানা। কিন্তু তখন আনাস সামনের দিকে যেতে নিলে তাকে উদ্দেশ্য করে বলতে থাকে সে। বেবি, ওদিকে কোথায় যাচ্ছ? ক্লাসরুম তো এদিকে। আনাস পেছন থেকে ফিরে সানাকে বলে, ওই, কি ব্যাপার? আবার ওখানে দাঁড়ালে কেন? চলো ক্লাসরুমে যাই। ওর হাতটা সানা ধরে আর সে সানার হাতটা অল্প করে সরিয়ে বলে ওঠে, না, আমি এখন ক্লাসে যাব, তাহলে? লাইব্রেরিতে যাব। কি সকাল সকাল লাইব্রেরি? কিছুক্ষণের জন্য তুমি ক্লাসে যাও, আমি একটু পর ব্যাক করছি। ইটস ইমার্জেন্সি। এমার্জেন্সি? হোয়াট অল দিস, আনাস? It's urgent. It's only few minutes, babe. You go to class now, baby. You go to class now, baby. I'll leave before sir comes. পেছনে ফেলে যায় এক জোড়া অবাকের নয়ন জোড়া। অতঃপর তড়িঘড়ি করে আনাস লাইব্রেরিতে পৌঁছে। এরপর কাঙ্ক্ষিত বইটির নিকট গিয়ে সেটি বইয়ের তাক থেকে হাতে নেয়। এরপর পৃষ্ঠা খুলে বহু আস্বাদনের চিঠিতে হাত নেয়। এরপর ভাঁজ ভেঙে পড়তে শুরু করে। তুমি না নতুন বইয়ের মতো, যেমন নতুন বইকে পড়ার জন্য মনটা কত উতলা হয়ে থাকে, যেমন কখন পড়বো বইটা এমন উদ্গ্রীব হয়ে থাকি, মন চায় মন দিয়ে সারাক্ষণ তোমাকে পড়ি। তেমনি লাগছে আমার তোমার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে। তোমার বিষয়ে অনেক কিছু জানতে চাই, সবকিছু জানার জন্য মন উতলাত হয়ে আছে। বেলা মধ্য দুপুর। গ্রাউন্ডে চলছে প্র্যাকটিস দুই বন্ধুর মধ্যে। সময়ের দিকে নেই ওদের কোনো খেয়াল। টিকটিক করে সেকেন্ডের কাঁটা চলতেই থাকলো অবিরাম। আর সেম টু চলছে ওদের বল ট্যাপিং আর একে অপর থেকে বল ছিনিয়ে নেওয়ার উত্তম অভিপ্রয়াস। অতঃপর দুই বন্ধু কোর্টে এসে দীর্ঘ 2 ঘন্টা বাস্কেটবল খেললো। এরপর উভয়ে খেলা শেষ করে গিয়ে চেয়ারের সারিতে দাঁড়ালো। বন্ধু লাল রাজি গিয়ে বসলো একটা পাতা চেয়ারে। এরপর ব্যাগ থেকে খুঁজতে থাকলো ওয়াটার বোতল। আনাস তার বন্ধুকে দেখছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এরপর হাতে থাকা বলটা কয়েক পাক আঙুলের ডগায় ঘোরালো আর বলটা লক্ষ্য স্থির করে ফিল্ডের কর্নারে টার্গেট মতো ছুঁড়ে মারে বক্সিং ঝোলায়। বলটা গোল চক্রের ঝোলায় গিয়ে ঘুরে ঘুরে সোজা এর মধ্যে ঢুকে বেরিয়ে আসে মিস না করে। নিজের দক্ষতায় তৃপ্তির হাসি হেসে গা থেকে একটানে খুলে ফেলে টি শার্টটি। এরপর সেটা ছুঁড়ে ফেলে দেয় একটা চেয়ারে আর গিয়ে বসে বন্ধুর পাশে। আল রাজি এই সময়ের মধ্যে একটু পানি পান করে আর ওর দিকে এগিয়ে দেয় ওয়াটার পট। বসতে বসতে আনাস ওয়াটার পট তার হাত থেকে নিয়ে ঢকঢক করে পানি পান করতে থাকে। হঠাৎ রাজি বন্ধুর হাত থেকে পানির বোতলটা কেড়ে নিয়ে একটানে বাকি পানি শেষ করে দেয় আর বোতলটা খালি করে জোরে ছুঁড়ে ফেলে দেয় সেখানে থাকা ডাস্টবিনে। এরপর ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে রাজি। আবার তাকে প্রশ্ন করে, তুই তখন কি যেন বলেছিলি? অজান্তা রাইট। মামা এবার বলে ফেলো, তোমার পুরনো কাহিনী কি? কাহিনী কিছুই না। তখন বললাম না, খেলার সময় মেয়েরা জিন্দেগিতে অজান্তা নামের এক আজনবী সুইট লেডি কেটেন করেছে। হ্যাঁ, সবই তো ঠিক আছে, যদি সামনে সমস্যা না হয় তো। কি বলতে চাচ্ছিস? আচ্ছা, সত্যি কি তুই সিরিয়াস তাকে নিয়ে? কিন্তু সানা বেচারির কি হবে? মিতে ও তোকে নিয়ে অনেক পজিটিভ। মেয়েদেরকে তো দূর নিকট বসতে দেয় না, পাশে ঘেঁচতে দিবে তো দূরের কথা। আমার ভয় হচ্ছে পরে না কোনো অঘটন ঘটিয়ে ফেলে। এইসব ঘটনা সিরিয়াসলি বাইরে আসলে বন্ধু যাই করো, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে জানে। তুমি তো ফেসে যাবা, তুই লোকায় পা রেখে চললে। এসব কিছুই না, সানা জাস্ট ফ্রেন্ড। আমার কাছে তাকে বন্ধু মনে হয়। এছাড়া ছোট থেকে একসাথে আছে। সবাইকেও বলে আমি তোর বয়ফ্রেন্ড, কিন্তু সত্যি বলতে ওকে আমার তেমন ফিল হয় না। না আছে লাভ ম্যাটেরিয়াল বলে কিছু। আমাকে প্রপোজ করেছে, সাথে চিপকে থাকে। ভালো লাগে না এর আচরণ আমার। আর ওকে নিয়ে আপাতত ভাবছি না আমি। ফোর্সকৃত আচরণ নো অ্যাভেলেবেল। তবে সবকিছু ফেক। সত্যি
মন থেকে ওকে কোনো ফিল করি না আমি, কিন্তু অজান্তা মাই চিঠি হলে গার্ল। জানিস, আজব ব্যাপার, ওকে না দেখে তাকে আমি খুব মিস করি। মনের অজান্তে তাকে পছন্দ শুরু করেছে। একজন অপরজনকে না দেখে চিঠি আদান প্রদান করে একে অপর অনেক কাছে চলে এসছে। ওকে অনুভব করি, সাথে ভীষণ মিস করি। যখন আমার খারাপ লাগে তখন তার চিঠিগুলো পড়লে আমার মাইন্ড ফ্রেশ হয়, আমি শান্তি খুঁজে পাই। ইউনো, সানার সাথে থেকে আমি সেই শান্তি খুঁজি, বাট পাই না। অজান্তার সাথে দিন দিন আমার ঘনিষ্ঠতা বেরিয়ে চলেছে। এবার আমরা অনেকটা কাছে চলে এসেছি। ইউনো, শি ইজ মাই চাইল্ড টাচিং দ্যান হার্টবিট। মাম্মা, এত দেখি চিঠির মাধ্যমে 90 লাভ স্টেশন হয়ে গেছে পুরোপুরি। হ্যাঁ, তেমনই। জানিস, আমার নিজের কাছে অদ্ভুত লাগে এই ব্যাপারে। তোকে কি বলবো, এছাড়া যে কারো কাছে আমার এইসব কথা বললে বিশ্বাস করতে চাইবে না, তবে সত্যি তো এটাই, এই আপডেটের যোগে আমার সাথে গোপনে কারোর সংযোগ হচ্ছে। কোন গোপনে মন ভেসেছে, চিঠির মাধ্যমে এত দূর এগিয়ে গেছে। টাইমিং তো বেশ কয়েক মাস হয়ে গেছে আমাদের এভাবে চিঠি আদান প্রদান করার। আব্বে, এত কিছু যদি ক্লাসে লিখতাম তবে কোথায় যেতাম তা বলতে পারছি না। আর তুই তো এমনিতেই মেয়েদের হার্ট থ্রোব, এই প্রেমে কেমিস্ট্রি সবাই জানলে কেমন রিয়েকশন হবে আই ডোন্ট নো। আর সানা বেচারি, এই মাম্মা, তুই ওর বিষয় যেভাবে বলছিস, ওর মাধ্যমে এমন কি আছে যা আমার দেখতে মন যাচ্ছে। কবে দেখাবি বলতো? নিজেও জানি না তার মধ্যে কি আমার আছে। জানিস, আই সোয়ার আজও ফিল করি ওর মেসেজ না পেলেও নিজেকে পাগল পাগল লাগে। অদ্ভুত এক টান আসে মন থেকে, চিঠির মায়া পড়ে গেছে। ওর কথা ভাবতে মন চায়, ওর লেখা পড়লে আমার মুড ভালো হয়ে যায়। আই লাইক হার। সেটা বুঝতে পারছি, তবে সানাকে ভালোবাসিস সবাই তো এটাই জানে। ইয়ার, আমি সানার সাথে আছি, কিন্তু ওকে তেমন ফিল করি না অল টাইম। ওকে অল টাইম শুধু অজান্তাকে ফিল করি। আই ক্যান নট ফোকাস এনিথিং ইয়ার। হঠাৎ রিং বাজতে শুরু করে ওদের কথার মধ্যে। আনাস ফোনটা হাতে নিয়ে নাম্বার দেখে বন্ধুকে বলে, দেখ, শয়তানের নাম নিয়েছে, ফোন দিয়ে বসে আছে। দেখ, ভালো লাগছে ওনার সাথে কথা বলতে। মাম্মা, তুই ফেসে গেছিস ভালো করেই। রিসিভ করে কথা বল, নয়তো ফোনের উপর ফোন দিয়েই যাবে। কথা বলে রেখে দে, ঝামেলা চুকে গেল। একবার রিং হয়ে থেমে যায়, ফের আবারও বাজতে লাগলে সে রিসিভ করে, কর্নের সাইডে চেপে ধরে ফোন, এরপর বলতে থাকে, বলো, কি বলবে? হে বেবি, চলো ঘুরতে যাই। ঠিক এখন? হ্যাঁ। ওর কথা শুনে অপর পাশ থেকে কিছু একটা বলে সানা। সাথে সাথে আনার্স ফোনটা কান থেকে দূরে নিয়ে অপর হাতে কান ধরে চেপে ফের বলে, ডোন্ট শাউট, আসছে, বাই। বাই বলে রেখে দিল আনার্স। এরপর বন্ধুকে বলল, আরে ইয়ার, ও কি গফ নাকি বস বুঝতে পারি না। ও শুধু শুধু অর্ডার দেয়। না মানলে পারিস। শর্ট টেম্পার, শুনলে না? আল রাজি হাসতে থাকে তার কথা শুনে। এরপর দুই বন্ধু বাসার দিকে রওনা দেয়। আজ পর্যন্ত আমার এমন ফিল আসেনি যতটা তোমাকে ভেবে আসে। এমন লাগে তোমাকে ছাড়া আমি অর্থহীন। তুমি আমার সবকিছু জায়গা ছাড়া দিবস কাটে না। মানে, যখন তোমাকে মনে পড়ে, তোমার চিঠিগুলো নড়াচড়া করি, পুনরায় পড়ি, তোমাকে কল্পনায় অনুভব করি। কাগজ থেকে তোমার ঘ্রাণ আমি খুঁজে পাই। জানো তো, আমার যখন মন খারাপ হয় বা বিরক্ত হয়, মন খারাপ হলেই তোমার চিঠিগুলো আমি পুনরায় পড়ি, আর তোমার কথা স্মরণ করে ঘ্রাণ নিতে থাকি, কল্পনা করতে থাকি। ব্যাস, আমার মন শান্ত হয়ে যায়। জানো, আমার যখন কোনো কিছু নিয়ে বিরক্ত লাগে বা মুড খারাপ হয়ে যায়, তখন তোমার চিঠিগুলো আমার শান্তির উৎস হয়। এখন আমার ইচ্ছে করে তুমি আমাকে জানো, হয়তো তুমি আমার খোলা বই। আমার ইচ্ছে করে, ভীষণ ইচ্ছে করে তোমার ভয়েস শুনতে, তোমার সম্পর্কে জানতে, তোমাকে দেখতে। ফোনে আমরা কথা বলতে পারবো তো? খুশি হয় এই চিঠিটা পড়ে রোকসার। তারও যে চিরকুট পছন্দ হয়েছে, সে তাকে মনের অজান্তে মন দিয়ে ফেলেছে। প্রশান্তিতে চিঠিতে নাম্বার লিখে সেটা যথাস্থানে রেখে বের হয়ে যায় লাইব্রেরি থেকে সে। পরের দিন আনার্স চিরকুটটি খুঁজে নিয়ে সেটা খুলে ফোন নাম্বার দেখে তার যেন খুশি আর ধরে না। চোখ দুটো খুশির আলোকে জ্বলজ্বল করছে। সে কয়েকটি পাক দিয়ে ফেলে খুশির তাড়নায় গোলগাল চক করে। ফোনে নাম্বার সেভ করে নেয় সে। একটু পর সে লাইব্রেরির সিঁড়িতে এসে ফোনে কল দেয়, চেক করে ওপাশ থেকে কেউ রিসিভ করে কিনা। তবে তাকে রীতিমতো অবাক করে দিয়ে অজান্তা মানে রোকসার কল রিসিভ করে। প্রচুর পরিমাণের উৎকণ্ঠা নিয়ে প্রথমে আনাস বলে, হাই। অপর পাশ থেকে রোকসানা আসসালামু আলাইকুমের উত্তর দেয় আগত ফোনে হাইয়ের জবাবে। পর বিপরীত পাশের লোকটি সালামের উত্তর দিয়ে বলল, ওয়াও, মনোমুগ্ধকর তোমার কণ্ঠস্বর, পুরো চিত্ত শান্তি করে দিল। একে বুঝি বলে সবুরে মেয়া ফেলে। অজান্তা, জানো তো, তোমার ভয়েস ঠিক তোমার লেখার মতো সুন্দর।
তোমার ভয়েস জাদুর মতো। আমি তো ফিদা হয়ে গেছি। সত্যি বানর বলো না আমাকে। আমি তো পূর্বেই চাইতাম তোমার সাথে কথা বলতে, বাট তুমি যদি অন্য কিছু ভাবতে। তা এতদিন ধৈর্য ধরে গেছে। ফোনের যুগে কি এতদিন চিঠি চালায়? হাসতে হাসতে রোকসার উত্তর দিল। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। কি আজব তাই না? অজানা কারোর সাথে এভাবে বর্তমানে কি এভাবে চিরকুট চালিয়ে যায়? আমার সাথে না ঘটলে এ অবিশ্বাসের ব্যাপার কারণ নিকট শুনলে কখনোই বিশ্বাসই করতাম না আমি। পৃথিবীটাই আজব, অবিশ্বাসের কি আছে? হাতে নাতে প্রমাণ তো পেলেনি। এটা তবে মন্দ বলনি। কথা বলতে বলতে আনাস দ্বিতীয় তলা থেকে সিঁড়ির গোড়ায় এসে যায়, আর রোকসার নিচের তলা থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কাঁধের ব্যাগটা চেপে সিঁড়ির গোড়ায় এসে যায়। তখন কথা বলছিল আনাস, হঠাৎ করে রোকসারের সামনে পড়ে। রোকসারের সম্মুখে লোকটিকে চিনে, তাই রাস্তা করে দিয়ে নিজে উপরে উঠে যেতে লাগে। আর আনাস নিচের বারান্দায়। ওরা সামনাসামনি যখন হয় কথা তেমন চলেনি, কিন্তু রোকসার যখন তার থেকে একটু দূরে এগিয়ে জুতোর জন্য দু পা পিছিয়ে এসে ফোন কানে চেপে নিচু হয়ে এক হাতে জুতা ঠিক করতে নেয়, ঠিক তখনই মনে হয় ফোনের স্বর তার পাশের বলা ব্যক্তির উক্তি কে। পাশ ফিরে দেখে উল্টো দিকে মুখ করে ফিরে একটা হোয়াইট শার্ট আর কালো প্যান্ট পরা ছেলে দাঁড়িয়ে আছে। লোকটির ব্যাক সাইড দেখে পরিচিত মনে হচ্ছে তার, তবে হঠাৎ করে ফোনের ওপাশ থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছে অজানা। তার সাড়া না পাওয়ায় সে শেষের দিকে তাকে সম্বোধন করলো অজান্তা নামে। হঠাৎ করে সে নিচে আসে আনাস থেকে অদূরে, কিন্তু তখন কারো ডাকে লোকটি চলে যায়। রোকসানা মাথায় চাপড় মেরে বলতে লাগলো, হোয়াট আ কোইন্সিডেন্স। তারিন তার জন্য ওয়েট করছে ক্লাসে। সে যেতেই তাকে চেপে ধরলো। চিরকুটের মালিকের সন্ধান সে পেল কিনা। যেহেতু এক ক্লাস তার গ্যাপ গেল, সেজন্য কোনো কথা বলা হলো না ক্লাসে উভয়ের মধ্যে, কারণ রোকসানা ক্লাসে আসার পরে নেক্সট ক্লাস টিচার বই আর মার্কার নিয়ে উপস্থিত। বান্ধবীকে বোঝায় সে অবসর সময় সব বলবে। স্যার একটা পেজ সবাইকে দিয়ে বলল, এখানে যারা অনুষ্ঠানে পার্টিসিপেন্ট করতে চায় সেই অনুযায়ী নাম ও ফোন নাম্বার লিখে যেন দেয় প্রত্যেকে। তারিন রোকসারের অগোচরে ওর নাম সেল নাম্বার দিয়ে দেয় গানের জন্য, যা এখন জানতে পারেনি রোকসার। সবাই যার যার SL লিস্ট করে স্যারকে দেয়। এভাবে 4টা ক্লাস শেষ হয়ে যায়। ক্যান্টিনে দুই বান্ধবী চলে যায় লাঞ্চ টাইমে। খাবার শেষ হতেই তারিন ওকে প্যারা দিয়ে যাচ্ছিল অজানা তথ্য জানতে। তখন সে শুধু ফোনে কথা বলার ঘটনা তাকে জানায়। এরপর যা হয় আর কি। তারিন ওর থেকে ফোন নিয়ে কল দিয়ে দেয়। শুরু হয় দুইজনের মধ্যে লড়াই। রোকসার ফোন কাটতেই যাবে, আর তারিন সেই ছেলেটির কথা শুনতে চায়। ব্রেক টাইমের পর ক্লাস নেই আর আনাসের, তাই গ্রুপ প্র্যাকটিস হচ্ছে ফিল্ড কোর্টে। হঠাৎ করে ফোনে আসে তার ফোনে, সেটা স্বপ্ন দেখে। কলটা উঠিয়ে অজান্তা নাম যখন শো করে তখন সে ভারী অবাক হয়ে গেল, কিন্তু জরুরি মনে করে ডাকছিল আনার্সকে। সানাও ওখানে ছিল। স্বপ্নের এমন ডাকে কপাল কুঁচকে তার দিকে তাকায়, মনে মনে ভাবে, কি এমন কারণ যে ও ফোন নিয়ে ডাকছে? কার ফোন হতে পারে? এই ভেবে সে তার পানে এগোয়। অতঃপর সে তার নিকট এগিয়ে এসেই বলে, কি হয়েছে? এভাবে ডাকছো কেন আনাসকে? আর কে কল করলো যার জন্য এইভাবে তাকে ডাকছো? সে কি এখন খেলা অফ করে এখানে আসবে নাকি? দাও আমাকে, আমি কথা বলি। তখন আনাস তাদের দিকে ফিরলে দেখে সানা স্বপ্নের সাথে ফোন নিতে চাইছে। হঠাৎ করেই তার মনে পড়ে গেল অজান্তাকে। খেলা অফ করে সবাইকে বলে, গাইস কন্টিনিউ করে যাও, আমি পরে জয়েন করবো। সানা তার থেকে ফোন নিতেই যাবে, কিন্তু স্বপ্ন দৌড়ে আনাসের নিকটে পৌঁছে যায়। সে এটা বুঝতে পারছে কোনো মেয়ে, আর সানাকে বিশ্বাস নেই। কি করতে কি করে বসে। যেতে যেতে রিসিভ হয়ে যায় ফোন। রিসিভ হয়ে গেছে কল, সেটা দেখে তারিন, হ্যালো, আপনি যেই হন না কেন এই মুহূর্তে ফোনটা তার মালিকের কাছে নেই। একটু ওয়েট করুন, জাস্ট 1 মিনিট। আপনি কে বলছেন? বলতে বলতে রোকসার ছিনিয়ে নিয়ে যায় ফোন আর কেটে বলল তাকে, এটা কিন্তু ঠিক করি না তারিন।
যখন তখন কল দিয়ে দিলাম, সে বিজি থাকতে পারে। আজকে ফার্স্ট কথা হলো, আর তোর এই কাজের জন্য আমাকে কি না কি মনে করে সে। খুব অকওয়ার্ড ফিল হচ্ছে আমার। ও পরে জিজ্ঞেস করলে কি বলবো যে কিসের জন্য কল করেছো? কিসের জন্য মানে? কথা বলছিস দুজন কল দিয়ে, মানে খুঁজবে কেন? তুই যে কি বলিস না রে বাপ। যা ভাবছিও তো তেমন নাও হতে পারে। এখন তো সময় দুজন দুজনাকে চিনে বোঝার। এছাড়া টাইম দেখে তো আর সামনে এগিয়ে যেতে পারবি না। আর সেও হয়তো তোর সাথে কথা বলতে চাইতো। বলতে না বলতেই ওপাশের লোকটি কল দিয়ে বসে। রিং হচ্ছে রোকসারের ফোন। তারিন বান্ধবীকে চেপে ধরে মাথা নিচু করে ফোনে চোখ রাখে। এরপর নাম্বারটা দেখে উভয় দেখে রোকসার ঢোক গিলে। দুষ্টু হাসি দিয়ে তারিন বলল, ফোন দিয়েছি বলে মন খারাপ করছিলি তো? দেখ কত ফাস্ট। ফোন দিয়েছি বলে কথা শোনালি। যা, এবার কথা বল। বান্ধবীর দিকে তাকিয়ে আছে রোকসার। তার বচন সে নিজের কাছে কেমন ফিল করছে। কানে ফোন রাখতে ওপাশ থেকে কিছু বলে, এরপর সে ফোন রেখে দেয়। হ্যাঁ, এত তাড়াতাড়ি শেষ? আমি তো ভেবেছিলাম এবার বাড়ি যেতে হবে ক্লাসে না ঢুকে। তোমার জানু কি বলল শুনি বান্ধবী ললিতা? কথা শেষ করতে পারেনি সে, এরই মধ্যে তাকে মারতে শুরু করে রোকসার। নিজেকে বাঁচাতে দিক হারিয়ে সোজা বিপরীত দিকে দৌড় দিল তারিন। তাকে ধরতে তার পেছনে ছুটে রোকসার সে মুখে হাত দিয়ে রেলিং ধরে কোনো মতে স্থির হয়ে দাঁড়ায় ছাদের সিঁড়ির মুখে। ছাদে উঠে সে কাঙ্ক্ষিত লোকটিকে দেখে চরম শোকে পৌঁছে গেছে। কখনো ভাবতেই পারেনি এমন কিছু হবে। বারবার ফোন দিচ্ছে তার সেল ফোনে, অপর পাশের লোকটি এক নাগাড়ে। তদ্রূপ এই দিকে তার সামনের মানুষটাও ধৈর্য হারিয়ে ফেলেছে। শুধু পায়চারি করছে আর কাঙ্ক্ষিত নাম্বারে কল দিচ্ছে অনবরত। অনাকাঙ্ক্ষিত ঘটনা ভেবে নেয় রোকসার আর ফোন সুইচ অফ করে দেয় সাথে সাথে। এরপর নিচে নেমে আসে আর যা পূরণ হবে না সেটা ভেবে অশ্রু ছড়াতে ছড়াতে সে বাড়ির দিকে রওনা দেয়। আজকের সকালে রোকসার লাইব্রেরিতে আসার সময় একটা আজব ঘটনা ঘটে। সে সিঁড়ি বেয়ে উপরে উঠছে আর আনাস নিচে নামছে, কিন্তু উভয়ে একসাথে স্ট্যান্ড করে ফেস টু ফেস, আবার মুভিংও করে উভয়ের এপাশ থেকে ওপাশ। ফিরতে যখন উভয়ে দুজন থামে, এরপর আনাস হেসে তাকে এক পাশে দাঁড়িয়ে জায়গা করে দেয় চলে যেতে। রোকসারও হেসে প্রস্থান নেয়, তবে আনাস ভাবে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে।